আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায়টি পড়ব। এই আলোর প্রতিফলন অধ্যায়টি পড়ার আগে আমাদের তরঙ্গ সম্পর্কে একটু জানতে হবে, আমাদের প্রতিফলন কি এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো জানার পরে আমরা এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবো। তো এই অধ্যায়টি কমপ্লিট করার জন্য আমি যে কাজটা করব সেটি হচ্ছে আমি এই বই অনুযায়ী ফলো করব, তোমাদের বই। আমি আলাদা কোনো রিসোর্স ব্যবহার করব না। এটার কারণ হচ্ছে যে আমি চাই তোমরা যেন আমার প্রেজেন্টেশন দেখে কনফিউজড হয়ে না যাও, তোমরা যেন খুব ইজিলি আমার কথাটা বুঝতে পারো। বইয়ের সাথে মিল রেখে আমি কথাগুলো বলার চেষ্টা করব, সেজন্য আমি বইকে মেন রিসোর্স ধরে আমি আমার লেকচারটা কন্টিনিউ করব। তো চলো শুরু করা যাক। আমি আশা করব তোমরা এখানে আমি মূল বিষয়গুলো বুঝিয়ে দিব, তোমরা বইয়ের লাইন বাই লাইন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়ে যাবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করবে। তাহলে সর্বপ্রথম আমি যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে তরঙ্গ কী। তরঙ্গ কী এটি এই প্রশ্নের উত্তর তোমাদের আগের অধ্যায় অর্থাৎ শব্দের মধ্যে দেওয়া হয়েছে। আমি তরঙ্গের বাংলা যদি বলি, অ্যাকচুয়ালি তরঙ্গ ওয়েভ, তরঙ্গ এটা বাংলা। আমি যদি তরঙ্গকে অন্য একটা শব্দ দিয়ে প্রকাশ করি তাহলে তরঙ্গ অর্থ আমরা বলতে পারি ঢেউ। আচ্ছা, ঢেউয়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। ঢেউ কি করে তুমি লক্ষ্য করার চেষ্টা করো। তুমি যদি পুকুরে একটি ঢিল ছুঁড়ে দাও তাহলে সেই ঢিলটা, যে ঢেউটা ক্রিয়েট করবে, সেই ঢেউটা অনেকটা এভাবে হয়ে পুকুর পার পর্যন্ত যাবে। এই যে ঢেউটা এভাবে প্রবাহিত হবে, এই প্রবাহিত হওয়ার ক্ষেত্রে দেখো তুমি যে এই জায়গার পানিটা কিন্তু ঢেউয়ের সাথে সাথে এভাবে উপরে নিচে হয়ে সে পারে পুকুরের অন্য পারে চলে যায় না। এখানে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ঢেউ যখন প্রবাহিত হয় তখন পানির যে জায়গা দিয়ে ঢেউটা যাচ্ছে, মনে করি এটা নিস্তব্ধ পানি, এটা যে জায়গা দিয়ে ঢেউটা যাচ্ছে সেই জায়গার কণাগুলো জাস্ট কি করছে, উপরে নিচে করছে। সেই জায়গার কণাগুলো শুধু উপরে নিচে করে অবস্থান করছে, ফলে ঢেউটা এভাবে হয়ে প্রবাহিত হচ্ছে। এখানে কোনো জায়গার পানি কিন্তু অন্য জায়গাতে পৌঁছাচ্ছে না। এটার একটা উদাহরণ হচ্ছে তোমরা যে তোমরা যদি দেখো পুকুরে কচুরিপানা থাকে, তাহলে পুকুরে যদি ঢেউ হয় কচুরিপানাগুলো কিন্তু যেখানে আছে সেখানেই থেকে যায়, কিন্তু ঢেউটা পুকুরের এক পার থেকে অন্য পারে চলে যায়। তাহলে আমরা বলতে পারি কচুরিপানাটা পুকুরে যেখানে ছিল সেই জায়গার পানি কিন্তু অন্য জায়গাতে শিফট হয়নি। যদি শিফট হতো তাহলে সে তো কচুরিপানাটাকে নিয়েই যেত, কিন্তু সেই কচুরিপানাটা যেখানে আছে সেখানেই থেকে গিয়েছে। শুধুমাত্র ঢেউ যেটা আছে সেটি এক পাশ থেকে অন্য পাশে পৌঁছে গিয়েছে। এভাবে ঢেউ প্রবাহিত হয়। এখন দেখো ঢেউয়ের মধ্যে কিন্তু শক্তি আছে। তুমি দেখো ঢেউটা যখন পাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে তখন সেখানে গিয়ে সে আওয়াজ করছে, শব্দ সৃষ্টি করছে, অথবা সে কোনো জিনিসকে ধাক্কা দিচ্ছে। সো ঢেউয়ের কিন্তু শক্তি আছে। তাহলে এখান থেকে এই দুইটা পয়েন্ট, অর্থাৎ ঢেউয়ের ক্ষেত্রে আমি যদি পানির কথা বলি তাহলে পানির যে ঢেউ সেখানে দুটো পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটি হচ্ছে পানির ঢেউয়ে পানির কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় না। দুই নাম্বার, তো এই যে ঢেউ, এই ঢেউয়ের মাধ্যমে দুটি ব্যাপার ঘটে। মাধ্যমের কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হয় না, কিন্তু শক্তিটা স্থানান্তরিত হয়, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ঢেউয়ের মাধ্যমে শক্তিকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে, অর্থাৎ তরঙ্গের মাধ্যমে আমরা শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠাতে পারি। এটা তোমরা শব্দের অধ্যায়টি যদি পড়ে থাকো সেখানে এই ব্যাপারটি বলে দেওয়া থাকবে। এখন তাহলে আমরা তরঙ্গ, অর্থাৎ তরঙ্গ কিন্তু শুধু শব্দ তরঙ্গ এক প্রকারের তরঙ্গ, আলোক তরঙ্গ অন্য প্রকারের তরঙ্গ। শব্দ তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, আলো যে তরঙ্গ সেটাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে, এবং সেই তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। শব্দের অধ্যায় যখন তোমরা পড়েছ তখন তোমাদের ওখানে লক্ষ্য করার কথা, শব্দের অধ্যায়ের মধ্যে বলে দেয়া আছে যে তোমাদের
বাতাস হচ্ছে মাধ্যম, বাতাসের মাধ্যমে শব্দ এক জায়গা থেকে অন্য জায়গাতে প্রবাহিত হয়। তোমাদের ইউটিউবের মধ্যে যদি তোমরা দেখো, অনেক ভিডিও দেখতে পাবে যেখানে ওরা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে, যখন একটা স্থান থেকে একটা জায়গার মধ্যে বাতাস দ্বারা পরিপূর্ণ, তখন সেখানে বেল বাজছে। যখন বাতাসটা ধীরে ধীরে বের করে দেওয়া হচ্ছে, তখন ওখানে আর শব্দ শোনা যাচ্ছে না, ক্রমান্বয়ে ক্ষীণ হতে হতে শব্দটা মিলিয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে শব্দের ব্যাপার, শব্দের জন্য মাধ্যমের দরকার হয়, আলোর জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। এটার একটা উদাহরণ হচ্ছে সূর্য থেকে আলো যে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, এই সূর্য থেকে আলো এসে পৌঁছানোটা মহাশূন্যের মাঝখান দিয়ে আসে। এবং মহাশূন্য বলতে ওখানে কোনো কিছু নাই, কিন্তু মহাশূন্য থেকে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছচ্ছে, মাঝখানে কোনো মাধ্যম ছাড়াই পৌঁছচ্ছে। এবং এই আলো এক প্রকারের তরঙ্গ, এবং এই তরঙ্গটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমি একটা জিনিস ব্যাখ্যা করি যে আমরা কিভাবে দেখি। আমরা আমাদের যে দেখার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তিনটা জিনিস ইনভলভড থাকে। একটা হচ্ছে আলোক উৎস থেকে আলো সৃষ্টি হবে। 2 নাম্বার হচ্ছে যে বস্তুকে দেখব সেই বস্তুটি, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের চোখ, যার মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে আমাদের ব্রেনে দেখার সিগন্যাল দেয়। তাহলে এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন কোনো কিছু দেখার জন্য। এখন দেখো, তুমি মোবাইলের স্ক্রিনটি কিভাবে দেখছো না, সেটা বললে একটু কনফিউশন তৈরি হবে। আমি বরং বলি, তুমি তোমার হাতে থাকা কলম অথবা পেন্সিলটি কিভাবে দেখতে পাচ্ছ। তাহলে দেখো, এখানেও ওই তিনটা জিনিস আছে। তোমার রুমে একটি আলোক উৎস আছে, যেটি হচ্ছে লাইট। সেখান থেকে আলোক রশ্মি উৎপন্ন হচ্ছে। সে আলোক রশ্মিগুলো এসে তোমার কলমের মধ্যে পড়েছে। কলম ওই আলোক রশ্মিগুলোর মধ্যে কিছু আলোক রশ্মি শোষণ করেছে, আর কিছু আলোক রশ্মিকে সে প্রতিফলন করেছে। অর্থাৎ প্রতিফলন মানে একটা জিনিস পুনরায় ফেরত যাওয়া, ধাক্কা খেয়ে ফেরত যাওয়া, সেটাকে প্রতিফলন বলে। শব্দের ক্ষেত্রে প্রতিফলনটি তোমরা জেনেছো যে তোমরা যদি একটি খালি মাঠে সামনে দেওয়ালে এভাবে দাঁড়িয়ে থেকে শব্দ উচ্চারণ করো, তাহলে তোমরা কিছুক্ষণ পর তোমাদের শব্দটি পুনরায় শুনতে পাবে। এটা কি ঘটেছে, শব্দটা বাড়ি খেয়ে ধাক্কা খেয়ে, এই কাজটি আমরা ছোটোবেলায় সবাই করেছি। শব্দটি ধাক্কা খেয়ে পুনরায় ফেরত এসেছে। যেভাবে শব্দ প্রতিফলিত হয়েছে, ঠিক একইভাবে আলোক রশ্মিও প্রতিফলিত হয়। এবং আমাদের হাতে যে কলমটি আছে, সেই কলমটিতে আলোক রশ্মি তোমার আলোক উৎস থেকে এসে পড়েছে। পড়ার পরে আমাদের কলমটি আলোক রশ্মিটিকে প্রতিফলিত করেছে। এই প্রতিফলিত রশ্মিটা আমাদের চোখ দিয়ে প্রবেশ করেছে। তখন আমরা কলমটিকে দেখতে পাচ্ছি, নির্দিষ্ট শেপে দেখতে পাচ্ছি, নির্দিষ্ট কালারে দেখতে পাচ্ছি। তোমার হাতের যে বস্তুটি আছে সেটি নির্দিষ্ট কালারে কেন দেখতে পাচ্ছ, সেটির ব্যাখ্যা একটু পর আছে। বাট আশা করি এটা বুঝে নিয়েছো যে আমরা কোনো জিনিস কিভাবে দেখতে পাই। আমরা কোনো জিনিস দেখতে পাই এই কারণে না যে বস্তুটা থেকে আলো উৎপন্ন হচ্ছে। আমরা কোনো বস্তু দেখতে পাই এই কারণে যে বস্তুটা আলোকে প্রতিফলিত করছে। যে কোনো তার ওই বস্তুটির আশেপাশে থাকা কোনো আলোক উৎস থেকে আলোক রশ্মি এসে ও বস্তুতে পড়েছে, ও বস্তুটা ওই কিছু আলোক রশ্মি শোষণ করেছে, অর্থাৎ কিছু আলোক রশ্মি সে খেয়ে ফেলেছে, সেখান থেকে প্রতিফলিত হচ্ছে না, কিছু আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে। যে আলোক রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে, সে আলোক রশ্মিগুলো চোখ দিয়ে প্রবেশ করছে, যার ফলে আমরা ওই বস্তুটিকে দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে একটি বস্তুকে দেখতে পাই। এখন আমি তোমাদের প্রতিফলনের 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রতিফলনের এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেগুলো সরাসরি বইয়ের মধ্যে বলে দেওয়া নাই, বাট এই 3টি জায়গাতে লক্ষ্য করে যখন এই অধ্যায়টি পড়বে, তখন তোমার এই অধ্যায়টির কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে কিভাবে আমরা কোনো বস্তু দেখতে পারি, সে বিষয়টি যেটি আমি অলরেডি ব্যাখ্যা করেছি। অর্থাৎ সেক্ষেত্রে যে কোনো বস্তু আমরা আলোক রশ্মি প্রতিফলিত করে, ফলে আমরা ওই বস্তুটি দেখতে পাই। এটা এক ধরনের প্রতিফলন। আরেক ধরনের প্রতিফলন হচ্ছে যে আমরা সেটা সব সময় আমরা এই ধরনের প্রতিফলনের সাথে
পরিচিত আমরা আয়নার মধ্যে, অর্থাৎ আয়নাকে এখানে দর্পণ বলা হয়েছে, দর্পণের মধ্যে আমরা আমাদের চেহারা বা যে কোনো বস্তুর প্রতিফলন দেখতে পাই। দর্পণ বা আয়নার মধ্যে আলোকরশ্মি যে প্রতিফলিত হয় সেটি এক ধরনের প্রতিফলন। আবার এই বইয়ে তোমাদের বিভিন্ন পার্সপেক্টিভে আরও এক ধরনের প্রতিফলনের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে আলোকরশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তবে সে মাধ্যমটি, অর্থাৎ যে মাধ্যমে প্রবেশ করছে সে মাধ্যমটিতে তিনটি ঘটনা ঘটে। দেখো, এই তিনটি ঘটনা হলো: এক, ওই মাধ্যমটি কিছু আলোকরশ্মি শোষণ করবে; দুই, ওই মাধ্যমটি কিছু আলোকরশ্মি প্রতিফলন করবে; তিন, ওই মাধ্যম দিয়ে কিছু আলোকরশ্মি প্রবেশ করে প্রতিসরিত, মানে সরে যাবে, যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে না গিয়ে একটু সরে যাবে। এই তিনটি ঘটনা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করলে হয়। এই দুইটি মাধ্যমের উদাহরণ হইতে পারে, ধরো পানি এবং বাতাস। তুমি গ্লাসের মধ্যে পানি নিয়ে গ্লাসের অপর পাশ থেকে যদি একটি আলোকরশ্মিকে দেখো, এখানে আসলে তিনটা মাধ্যম হয়ে যাচ্ছে। কাঁচ একটা মাধ্যম, গ্লাসের পানি একটা মাধ্যম, আর তুমি এক পাশ থেকে আলো মারছো, আলোকরশ্মি নিক্ষেপ করছো, সে আলোকরশ্মি বাতাস বায়ু মাধ্যম দিয়ে যাচ্ছে। বাট ইন জেনারেলি আমরা যদি দুটি মাধ্যম হিসাব করে নিই, তাহলে এখানে বায়ু একটি মাধ্যম এবং পানি একটি মাধ্যম। এবং তোমরা এই জিনিসটি লক্ষ্য করেছো, গ্লাসের মধ্যে পানি নিয়ে গ্লাসের অপর পার্শ্ব থেকে যদি আমরা কোনো বস্তু দেখার চেষ্টা করি তাহলে সেটা ডিফারেন্ট দেখায়। ঠিক একইভাবে আমরা অনেক সময় প্লাস্টিকের যে স্কেল ব্যবহার করতাম, সেই স্কেল দিয়েও আমরা অনেক সময় মজা করতাম স্কুল লাইফে। সেই স্কেলের অপর পাশ থেকে যখন কোনো কিছু দেখতাম, জিনিসগুলোকে খুবই অদ্ভুত শেপের দেখা যেত। তাহলে দেখো, এটা কিন্তু বাকি দুটোর থেকে একটু ডিফারেন্ট। আমরা দর্পণের সাথে পরিচিত, আমরা একটা বস্তু কেন দেখতে পাই, সেখানে আলোকরশ্মি প্রতিফলিত হচ্ছে, সেখানে কিন্তু কিছু শোষিত হচ্ছে এবং প্রতিফলিত হচ্ছে, কোনো রশ্মি প্রতিসরিত হচ্ছে না। কারণ এখানে প্রতিসরিত হওয়ার জন্য এটা স্বচ্ছ মাধ্যম না। অর্থাৎ তোমার কলমটা যে দেখতে পাচ্ছ, এখানে দুইটা ঘটনা ঘটছে। কলমটা কিছু আলোকরশ্মি শোষণ করছে, কিছু আলোকরশ্মি প্রতিফলন করছে। কিন্তু গ্লাসের পানি সেটা কিছু আলোকরশ্মি শোষণ করছে, কিছু প্রতিফলন করছে, কিছু প্রতিসরণ করছে। তো এই হচ্ছে মূল ব্যাপার। এই তিনটি ব্যাপার, অর্থাৎ তিন ধরনের প্রতিফলন মাথায় রাখলে এই অধ্যায়ে যে আলোচনাটা করেছে সেই আলোচনাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি এখন যে জিনিসটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে আলোর প্রকৃতি নিয়ে। তোমাদের বইয়ে থাকা এই টপিকটি নিয়ে একটু করে বলি। তোমরা যদি শব্দের অধ্যায়টি পড়ে থাকো, সেখানে তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে তরঙ্গ কি, তরঙ্গর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু আলো একটা তরঙ্গ, আলোরও ওই একই বৈশিষ্ট্যগুলো, তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেই বৈশিষ্ট্যগুলো আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুটি বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার। এই ধরনের কিছু ব্যাপার আছে, তোমরা চাইলে সেগুলো শব্দের অধ্যায়ে দেখে নিতে পারো। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই সমদশা সম্পন্ন একটা তরঙ্গের উপর দুটি বিন্দু, পরপর যে দুইটা বিন্দু সমদশা সম্পন্ন, সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যের এই সংজ্ঞা, এখান থেকে আমরা যেটা বলতে পারি যে আলো যেহেতু একটি তরঙ্গ, তাহলে আলোরও তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন দেখো, শব্দের অধ্যায়ে আমরা একটি ব্যাপার বলেছি, যদি কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ হয়, তাহলে আমরা এর মধ্যে এই কম্পাঙ্ক এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা কোনো শব্দ শুনতে পাই। এর কম অথবা এর বেশি থাকলে আমরা ওই শব্দটিকে শুনতে পাই না। একই কথাটা আলোর ক্ষেত্রেও খাটে, কিন্তু আলোর ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক দিয়ে বলি না, আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলি। আমরা শুধু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বস্তুকে দেখতে পারি, এটাকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে।
এই দৃশ্যমান অর্থাৎ কালো থেকে শুরু করে এটা বেগুনি হচ্ছে। তুমি যদি অর্ডারটা লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এই 400 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, এরপর আস্তে আস্তে বেগুনি, সবুজ, হলুদ, কমলা, লাল এভাবে হয়ে একটা বস্তুকে আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনির জন্য কোন তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য কত, সেই জিনিসগুলো আলোচনা আছে, তোমরা দেখে নিবা। বাট আমি তোমাদেরকে এই আইডিয়াটা দিলাম যে এটাকে তোমরা চাইলে শব্দের ওই কম্পাঙ্কের সাথে কম্পেয়ার করে চিন্তা করতে পারো, বোঝার জন্য বলছি। শব্দের ক্ষেত্রে আমাদের 20 হার্টস থেকে 20,000 হার্টসের মধ্যে যদি কম্পাঙ্ক থাকে তখন আমরা ওই বস্তুটাকে শুনতে পাই, ওই শব্দটাকে শুনতে পাই। আর কোনো বস্তু, কোনো কিছু দেখতে গেলে যে আলোক রশ্মি দরকার হয়, সেই আলোক রশ্মির অথবা আমরা যে আলোক রশ্মিগুলো দেখতে পাই সেসব আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হবে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের ভিতর হলে আমরা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেখতে পাই এবং সেটাকে আমরা বলি আলো। এর কম তরঙ্গ দৈর্ঘ্য এবং এর বেশি তরঙ্গ দৈর্ঘ্য যখন হয় তখন আমরা জিনিসটাকে দেখতে পাই না। তোমরা এই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলো ভালোভাবে দেখবা। তোমাদের এই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হইলে এক্স রে, আলট্রাভায়োলেট, গামা রে, ইনফ্রারেড, এই জিনিসগুলো দেখবা। এখান থেকে হয়তো তোমরা 90 পেতে। তোমাদের 8.2 যে টপিকটা আছে প্রতিফলন, সেটা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। এই টপিকটাতে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন তিনটা ঘটনা ঘটে। কিছু আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যম অর্থাৎ যে মাধ্যমে যাচ্ছে সে মাধ্যম কর্তৃক শোষিত হবে, কিছু আলোক রশ্মি প্রতিসরিত হবে। এই যে এখানে দেওয়া আছে, দেখো এই আলোক রশ্মিটা যাওয়ার কথা কিন্তু এদিক দিয়ে না গিয়ে সোজা না গিয়ে একটু প্রতিসরিত হয়েছে, কিছু আলোক রশ্মি শোষিত হয়েছে, কিছু আলোক রশ্মি এই মাধ্যম কর্তৃক প্রতিফলিত হয়েছে। এই কথাটা আমি বলে দিয়েছি, সো আর এগুচ্ছি না। আচ্ছা, আলোক রশ্মি হিসেবে কল্পনা করার জন্য আমি আশা করি তোমরা সবাই লেজার লাইট দেখেছো, লেজার লাইটের যে রশ্মি সেটা দেখেছো। সো সেই লেজার লাইটের রশ্মিটা মাথায় রাখবে যখন আমরা আলোক রশ্মি শব্দটা ব্যবহার করব, তাহলে তোমাদের কল্পনা করে নিতে সুবিধা হবে। তাহলে প্রতিফলনের যে দুটি সূত্র নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেই দুটি সূত্র হলো, প্রথম সূত্র হলো আপাতন রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করেছিলাম প্রতিফলিত রশ্মি, সেই সমতলে থাকবে। প্রতিফলন কোণটি হবে আপাতন কোণের সমান। এখন দেখো এখানে আপাতন রশ্মি বলতে কি বোঝাচ্ছে। এখানে দেখো আমাদের এই যে এক্স ও এক্স প্রাইম, এটা একটা রশ্মি হিসেবে কল্পনা করো। মনে করো এটা একটা রশ্মি, মনে করো এখানে একটা তোমার খাতার পেজ আছে, এই খাতার পেজটা তুমি উলম্ব করে রেখেছ। তো সেই পেজের এই জায়গা থেকে একটি আলোক রশ্মি নিঃসৃত হচ্ছে এবং এখানে একটা আয়না আছে, এই আয়নাতে পরে খাতার পেজ, এই যে পেজটা রেখেছো, পেজটাকে উলম্ব করে রেখেছো, সেই পেজ বরাবরই কিন্তু প্রতিফলিত হয়ে রশ্মিটা যাবে, অর্থাৎ এই আয়নাতে এই সারফেসের মধ্যে প্রতিফলিত হয়ে সে একই দিকে যাবে। অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মিকে আমরা যদি ওই খাতার পেজটাকে যদি একটা সমতল কল্পনা করি, সেই একই সমতলে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি থাকবে। এখন যে বিন্দুতে রশ্মিটা আপতিত হচ্ছে, যেমন মনে করো এখানে ও বিন্দুতে এক্সও রশ্মিটা আপতিত হচ্ছে, ওই ও বিন্দুতে একটা লম্ব কল্পনা করে নিলে আমাদের এই ও ধরে নিই এটার নাম হচ্ছে ও এন অবিলম্ব এক্স ও আপতিত রশ্মি এবং ও এক্স প্রাইম হলো প্রতিফলিত রশ্মি। এই তিনটা জিনিস একই সমতলে থাকবে। আর এক্স ও এন কে বলা হয় আপাতন কোণ, এটাকে থিটা আই দ্বারা অলওয়েজ ডিনোট করা হয়, এবং এক্স প্রাইম ও এন এটাকে থিটা আর দিয়ে অলওয়েজ ডিনোট করা হয়। এই দুইটা কোণ অর্থাৎ থিটা আই ইকুয়াল টু থিটা আর হবে, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে।
এখানে আপতন কোণটা কিভাবে পাই? তাহলে আপতন কোণটা আপতিত বিন্দু, যেটা ও বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সাথে আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে। খেয়াল রাখবা, কিন্তু এদিক কোণটা কিন্তু এদিক দিয়ে কাউন্ট করছি না, এটা কিন্তু একটা কনফিউশন যেটা স্টুডেন্টরা অলওয়েজ করে। এদিক দিয়ে কিন্তু আমরা কোনটা কাউন্ট করছি না, কোনটা কাউন্ট করছি আমরা অবিলম্বের সাথে। সো অবিলম্বের সাথে যে অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণটাকে আমরা আপতন কোণ বলি, এবং অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির দ্বারা উৎপন্ন কোণ থিটা আর, যেটাকে আমরা প্রতিফলন কোণ বলি। এটা হলো প্রথম সূত্র যে আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। অর্থাৎ তুমি যদি তোমার টেবিলের উপর একটি দর্পণ বিছিয়ে রাখো এবং ওই দর্পণের উপর উলম্বভাবে একটি খাতার পেজ রাখো, এভাবে এই দর্পণটা বিছিয়ে রেখেছো তোমার টেবিলে, এটার উপর একটা উলম্বভাবে খাতার পেজ রেখেছো, তাহলে তুমি যদি এদিক থেকে আলোক রশ্মি আপতিত হয় পেজ বরাবর, তাহলে সেটা আবার পেজ বরাবরই প্রতিফলন রশ্মিটা পাবে, অর্থাৎ একই সমতলে থাকবে, অর্থাৎ ওই কাগজটার উপর থাকবে, ওই কাগজটা একটা সমতল। প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান, অর্থাৎ থিটা আই ইকুয়াল টু থিটা আর হবে। তোমাদের বইয়ে এখানে কিছু প্রতিফলনের উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণগুলো পড়ে নেবা। আমি শুধু এখানে ফ্রেনেলের সূত্রটা নিয়ে একটা মজার গল্প বলি। কতটুকু আলোক রশ্মি শুধু দর্পণে প্রতিফলিত হয় না, আমরা অলরেডি জেনেছি যে আমরা একটা বস্তু দেখতে পাই, সে বস্তুটা আলোক রশ্মি প্রতিফলন করছে বলে। দ্বিতীয় নাম্বার, আমরা দর্পণেও আলোক রশ্মির প্রতিফলন দেখি। তৃতীয় নাম্বার, আরেকটা স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মির প্রতিফলন দেখি। তোমাদের বাসায় যদি কাঁচ থাকে তাহলে তোমরা এক্সপেরিমেন্টটা করতে পারো। তোমরা কাছের এই ফুলটাকে সে যখন এভাবে অ্যাঙ্গেল করে দেখছে, আপতন কোণকে সে যখন প্রতিফলন কোণটা আপতন কোণ যখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই ফুলটা যখন এই পাশে আসে তখন সে ফুলটাকে যত বেশি পরিমাণে দেখছে, ফুলটা যদি এই জায়গাতে থাকতো তাহলে সে অত বেশি পরিমাণে দেখতো না, সে ফুলের প্রতিফলন রশ্মিটা তার চোখে কম পড়তো। অর্থাৎ এখান থেকে ফ্রেনেলের যে সূত্রটা আরেকটু বড় হলে, অর্থাৎ ইন্টারে দেখবা এক টুকরো কাছে প্রতিফলন হয় কম, মাত্র 4% থেকে 5%, বাকি জিনিসগুলো বাকি আলোক রশ্মি প্রতিসরিত হয়ে যায়। অর্থাৎ তুমি যদি নর্মাল একটা কাঁচ দেখো, কাঁচ এবং দর্পণ আলাদা বিষয়। কাঁচ হচ্ছে নর্মাল কাঁচ, যেটা দিয়ে আলোক রশ্মি যেটার ভিতর দিয়ে চলে যেতে পারে, আর দর্পণ হচ্ছে কাঁচের পিছনে যদি পারা লাগানো হয়, অর্থাৎ রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগানো হয়, তখন সেটাকে আমরা দর্পণ বলি। সো সাধারণ কাঁচ যেটাতে রূপার অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগানো হয়নি, সেটি 5% আলোকে মাত্র প্রতিফলিত করে, বাকি সবগুলো প্রতিসরিত হয়ে যায়। তো এই ধরনের একটা কাঁচে তুমি যখন দেখবা, কাঁচের মধ্যে আবার বলছি, কাঁচের মধ্যে যখন তুমি দেখবা, তখন দেখবা যে এটা তো সরাসরি সামনাসামনি রাখলে এখানে থেকে দেখার আসলে সুযোগ নেই, বা তুমি দেখলেও প্রতিফলিত রশ্মির পরিমাণ খুবই কম হবে। কিন্তু তুমি যত ফুলটাকে এই জায়গা থেকে এদিক দিয়ে নিতে থাকবে, তত তোমার ফুলটাকে ক্লিয়ারলি দেখতে পাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপতন কোণ বাড়লে প্রতিফলিত রশ্মির পরিমাণ বেড়ে যায়। এই হচ্ছে মূল কথা। শোষণ, এখানে যা লেখা হয়েছে এই শোষণ প্রার্থীতে, সেই অংশটুকু আমি ব্যাখ্যা করছি, তোমরা লাইন বাই লাইন পড়ে নিবা। এখানে গোলাপ ফুলের একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা কেন গোলাপ ফুলকে লাল দেখি? দেখো, আমরা গোলাপ ফুলকে মনে করি আমরা সূর্যের আলোতে একটা গোলাপ ফুলকে লাল দেখছি। কেন আমরা গোলাপ ফুলটিকে লাল দেখছি? আমরা গোলাপ ফুলে যে ঘটনাটি ঘটে, সূর্যের আলোতে যে আলোক রশ্মিগুলো থাকে, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, হোয়াট এভার আলোক রশ্মি সূর্যের আলোতে থাকে, সে আলোক রশ্মিগুলোর মধ্যে লাল একটা রশ্মি সেটাই থাকে। যখন আমরা সূর্যের আলোতে গোলাপ ফুলকে দেখি, তখন গোলাপ ফুল শুধু লাল অংশটি ছাড়া বাকি সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে শোষণ করে ফেলে, বাকি সকল আলোক রশ্মিগুলোকে শোষণ করে ফেলে, আর তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করে ফেলে। শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্য যেটি আছে সেটিকে প্রতিফলিত করে, ফলে ওই লাল
তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিটি আমাদের চোখ দিয়ে প্রবেশ করে, ফলে আমরা গোলাপ ফুলকে লাল দেখতে পাই। যে কোনো জিনিস আমরা নির্দিষ্ট কালার দেখতে পাওয়ার কারণ হচ্ছে, আমি অলরেডি বলে দিয়েছি, সে বস্তুটি ওই নির্দিষ্ট আলোক উৎস থেকে যে আলোগুলো আসতেছে, সে আলোকগুলোর মধ্যে যে তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মিগুলো থাকে, তার মধ্যে যে কালারটি সে প্রতিফলিত করছে, যেমন এখানে গোলাপ ফুল লাল তরঙ্গদৈর্ঘ্যটিকে প্রতিফলন করছে, বাকিগুলোকে শোষণ করছে। সো গোলাপ ফুলকে আমরা লাল দেখি, কারণ ওই লাল তরঙ্গদৈর্ঘ্যের আলোটি আমাদের চোখ দিয়ে প্রবেশ করছে। এখানে আরও একটা মজার ব্যাপার তোমরা দেখবা, যে সেটা হচ্ছে তোমাদের বাসায় সবুজ আলো যদি থাকে, সবুজ আলোতে তোমরা লাল ফুলকে কালো দেখবা, সবুজ কোনো বস্তুকে সবুজই দেখবা। কেন এই ঘটনাটা ঘটে? যদি তোমরা বুঝে থাকো আমি এতক্ষণ যা বলেছি, তাহলে তোমরা অলরেডি এই প্রশ্নটির উত্তর জানার কথা। সেটি হচ্ছে যে আমাদের বাসায় যে সবুজ লাইটটি আছে, সে শুধু সবুজ তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি উৎপন্ন করে। এখন একটা বস্তু যে বস্তুটা সবুজ তরঙ্গদৈর্ঘ্যকে শোষণ করে, যেমন সেটি হচ্ছে গোলাপ ফুল। তাহলে গোলাপ ফুল তো সবুজ তরঙ্গদৈর্ঘ্যকে শোষণ করে, সে তো শুধুমাত্র লাল তরঙ্গদৈর্ঘ্যকে প্রতিফলিত করে। যেহেতু তোমার রুমে থাকা লাইটটি শুধুমাত্র সবুজ তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করতেছে এবং সবুজ তরঙ্গদৈর্ঘ্যকে ওই গোলাপ ফুল শোষণ করতেছে, অতএব গোলাপ ফুলটিকে কালো দেখা যাবে, কারণ গোলাপ ফুলটি কোনো আলোকে প্রতিফলন করছে না, কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলোকে প্রতিফলিত করছে না। কিন্তু তুমি যদি সবুজ আলোতে কোনো একটি সবুজ বস্তু রাখো, তাহলে তুমি সেই সবুজ বস্তুটিকে সবুজ দেখতে পাবে, কারণ ওই বস্তুটি শুধুমাত্র সবুজ তরঙ্গদৈর্ঘ্যকে প্রতিফলিত করে, ফলে সেটিকে তুমি সবুজ আলোতে দেখতে পাবে, সবুজ রঙেই দেখতে পাবে। আবার আসো, তুমি যদি একটি লাল আলোতে গোলাপ ফুল দেখতে চাও, তাহলে কীরকম দেখবা, লাল নাকি কালো? একটু পজ দিলাম, চিন্তা করো। আমি উত্তরটি বলে দিচ্ছি। লাল আলোতে তোমরা লাল গোলাপ ফুলকে লালই দেখবা, কারণ লাল আলো শুধুমাত্র লাল তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করছে এবং গোলাপ ফুল সেই লাল তরঙ্গদৈর্ঘ্যটিকে প্রতিফলিত করছে, ফলে তুমি লাল আলোতে একটি গোলাপ ফুলকে লালই দেখবা। কিন্তু অন্য কোনো আলোতে গোলাপ ফুলকে তুমি কালো দেখবে, কারণ অন্য কোনো আলো গোলাপ ফুল প্রতিফলিত করে না। মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। মসৃণ পৃষ্ঠের উদাহরণ হলো আমাদের দর্পণ, এবং অমসৃণ পৃষ্ঠের উদাহরণ হলো তোমাদের ঘরে থাকা দেওয়াল। তো মসৃণ পৃষ্ঠে আলোক রশ্মি একদম পারফেক্ট ওয়েতে প্রতিফলিত হয়, সেজন্য আমরা মসৃণ পৃষ্ঠে আলোক রশ্মির প্রতিফলন সবচেয়ে ভালো দেখি। আর অমসৃণ পৃষ্ঠকে ব্যত্যতলও বলা হয়। আয়না কিভাবে তৈরি হয় আমি বলেছি। আয়না হচ্ছে কাঁচের পিছনে যখন পাড়া লাগানো হয় তখন আয়না তৈরি হয়। ওই কাঁচ 4% আলোকে প্রতিফলিত করে, পিছনে বাকি 96% আলো কাঁচ ভেদ করে চলে যায়। কিন্তু পিছনে পাড়া লাগানোর ফলে, অর্থাৎ রূপার প্রলেপ অথবা অ্যালুমিনিয়াম প্রলেপ যেটি থাকে, সেটি বাকি 96% আলোকে প্রতিফলিত করে। অনেক সময় যখন আমার 100% আলোক রশ্মি একই সাথে প্রতিফলন প্রয়োজন হয়, তখন আমরা কাঁচের পিছনে পাড়া না লাগিয়ে, কাঁচের সামনে পাড়া লাগিয়ে একটা বস্তুকে সম্পূর্ণ 100% আলোক রশ্মি প্রতিফলিত করে দেখতে পাই। এখন দেখো আমরা এই চিত্রটার মধ্যে কি লিখেছে, দেখো আমরা এক্স একটা বস্তু, সেই বস্তুকে যদি আমি এবি আয়নাতে দেখি, তাহলে দেখতে পাবো এক্স বস্তুটি এক্স প্রাইম জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে। আমার মনে হবে যেমন এক্স বস্তুটি আয়নার পিছনে এক্স প্রাইম জায়গাতে আছে, সেখানেই আমি বস্তুটিকে দেখতে পাবো। এটা কিভাবে ঘটেছে? প্রথমে তোমার রুমে খেয়াল রাখবা, তোমার রুমে আলোক উৎস আছে, যেখান থেকে আলোক রশ্মি আসছে, এসে সে এক্স বস্তুতে পড়েছে। সে আলোক রশ্মিগুলোর কিছু আলোক রশ্মি সে শোষণ করেছে এক্স বস্তুটি, বাকি কিছু রশ্মিকে প্রতিফলন করছে। সে প্রতিফলিত রশ্মির কিছু রশ্মি গিয়ে কাচে পড়েছে, কাচে পড়ে সে প্রতিফলিত রশ্মির কিছু রশ্মিগুলো আবার কাঁচ থেকে প্রতিফলিত হয়ে তোমার চোখে প্রবেশ করছে, ফলে তুমি কাঁচের মধ্যেই বস্তুটিকে দেখতে পাবে এবং তোমার মনে হবে যেন বস্তুটি কাঁচের পিছনে অবস্থান করছে। এভাবে দর্পণে আমরা কোনো বস্তু দেখতে
দেখো এখানে এক্সপি ইকুয়াল টু এক্স প্রাইম পি, অর্থাৎ কোনো বস্তু আয়নার যত সামনে থাকবে, এই চিত্রটি দেখো, কোনো বস্তু আয়নার যত সামনে থাকবে আমার দর্পণের মধ্যে বা আয়নার মধ্যে মনে হবে সে বস্তুটি দর্পণ থেকে ঠিক তত দূরত্ব দূরে আছে। এখানে এক্স বস্তুর একটা বিম্ব তৈরি করা হয়েছে, যেখানে দেখো এবি হচ্ছে আমার আয়না বা তল। এখানে একটা আলোক রশ্মি এক্স বিন্দু থেকে এক্স পথে আপতিত হয়েছে। আমাদের ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব হলো ও এন এবং ও আর প্রতিফলিত রশ্মি। আমরা জানি আপতিত রশ্মি ইকুয়াল টু প্রতিফলিত আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, অর্থাৎ এক্স ও এন ইকুয়াল টু এন ও আর, এই দুটি কোণের মান সমান। এবং এখানে আমি যখন ও বিন্দুতে এক্স বস্তুটিকে প্রতিফলিত রশ্মিটা দেখব, তখন আমার মনে হবে এক্স বস্তুটি যেন এক্স প্রাইম বিন্দু হতে আসছে, যেখানে এক্স প্রাইম হবে এক্স বস্তুটির একটি বিম্ব। এখানে আমরা দেখব যে এক্স বস্তুটি পি বিন্দু থেকে যত সামনে আছে অথবা যত দূরত্বে আছে, আমাদের বিম্বের গঠন হবে পি বিন্দু থেকে তত দূরে। তো এখানে যে জ্যামিতি দিয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো, বাট মূল কথাটি হচ্ছে এটি, এই জিনিসটি মাথায় রাখবে। দেখো আয়না থেকে এখন দেখো আমরা যখন দর্পণে কোনো বস্তু দেখি, তখন এখানে একটি বিন্দুর ব্যাপারে বলা হয়েছে, এক্স বিন্দু, এখানে একটি বস্তুর ব্যাপারে বলা হয়েছে। যেমন এক্স ওয়াই বস্তুটিকে আমরা এই আয়নাতে দেখছি, আমরা বস্তুটির অবস্থান দেখতে পাবো এক্স প্রাইম ওয়াই প্রাইম একই উচ্চতা। দেখো আয়নার মধ্যে এখানে একটা কথা তোমরা বারবার দেখতে পাবে, আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ অধ্যায় দুটিতে, সেটি হলো বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব কাকে বলে? আলোক রশ্মি যখন যে জায়গা থেকে আলোক রশ্মি যদি বাস্তবে ওই জায়গা থেকে আসে, তখন সে বিম্বটাকে আমরা বলবো বিম্ব মানে প্রতিচ্ছবি, সে বিম্বটাকে আমরা বলবো বাস্তব বিম্ব। যদি আলোক রশ্মি ওই জায়গা থেকে না আসে কিন্তু আমাদের মনে হয় ওই জায়গা থেকে আসছে, তখন সেটাকে আমরা বলবো অবাস্তব বিম্ব। দেখো এখানে এক্স ওয়াই বস্তুটি আয়নাতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে ধরা পড়ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম রূপে। আমাদের মনে হচ্ছে বস্তুটি এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ আয়নার পিছনে এই নির্দিষ্ট একই দূরত্বে অবস্থান করছে, এবং আমার মনে হবে সেটি যেন সেখানে আছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটি হচ্ছে আমাদের এই যে বিম্বটি আমরা দেখছি সেটি আয়না থেকে সমদূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে ধরে নিলাম এটা ও বিন্দু, ও ওয়াই ইকুয়াল টু ও ওয়াই প্রাইম। অবাস্তব ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম হচ্ছে একটা অবাস্তব বিম্ব কেন? কারণ আমার মনে হচ্ছে যে বস্তুটি আয়নার পিছনে আছে বা পিছন থেকে আলোক রশ্মিটি আসতেছে, কিন্তু আসলে আলোক রশ্মিটি পিছন থেকে আসছে না, আলোক রশ্মিটি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে তোমাদের চোখে প্রবেশ করছে, পিছন থেকে কোনো আলোক রশ্মি আসছে না। সেজন্য এগুলোকে ডট ডট আকারে দেওয়া হয়েছে অবাস্তব বিম্ব বোঝানোর জন্য। এবং সোজা, এক্ষেত্রে এক্স ওয়াই যেরকম সেরকম এটা সোজা, উল্টা না, সমান দৈর্ঘ্যে। সোজা উল্টা এই জিনিসটা কেন বলা হচ্ছে আমরা যখন গুলীয় দর্পণ পড়ব তখন বুঝতে পারবে। এবং সমান দৈর্ঘ্যের, এবং এক্স ওয়াই এর দৈর্ঘ্য যত তার বিম্বের দৈর্ঘ্য হবে তত। আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করব, তবে তোমাদের বইয়ে আরও কিছু কনসেপ্ট দেওয়া আছে, এগুলো পড়ে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে বোঝার তেমন কিছু নেই। ক্যালাইডোস্কোপ সম্পর্কে বলা হয়েছে, তিনটি কাচের দণ্ডকে নির্দিষ্ট শেপে রেখে এটার অপর পাশে যদি তুমি কোনো বস্তু দেখো সেটাকে খুবই ইন্টারেস্টিং কিছু কালার দেখতে পাবে। এবং এখানে এই টপিকে যেটা বলা হয়েছে, আমরা আমাদের শরীরে পূর্ণ শরীর দেখতে চাইলে আমাদের শরীরের সমান লম্বা প্রয়োজন নেই, বরং আমাদের শারীরিক উচ্চতার অর্ধেক যদি আয়নার উচ্চতা হয়, তবে সেই আয়নাতেও আমরা আমাদের পূর্ণ শরীর দেখতে পাবো। অর্থাৎ একটা বস্তুর উচ্চতা যদি 1.5 মিটার হয়, তাহলে আয়নার উচ্চতা 0.75 মিটার হওয়াই যথেষ্ট। এই 0.75 মিটার উচ্চতার আয়নাতে সে তার সম্পূর্ণ শরীর দেখতে পাবে, এর চেয়ে ছোটো হলে কিন্তু দেখতে পাবে না। সো তোমরা যখন আয়না কিনবা তখন তোমাদের শরীরের সমান আয়না কেনার দরকার নাই, তুমি যেহেতু ফিজিক্স জানো, তুমি অর্ধেক, অর্থাৎ তুমি কিছু কস্ট সেভ করতে পারবে
অর্ধেক দৈর্ঘ্যের আয়না কিনে। এরপরে এখানে একটা দুটি আয়না 60 ডিগ্রি কোণে থাকলে কি হবে সেটা বলেছে। আলোকরশ্মি এখান থেকে আপতিত হয়ে আপতিত রশ্মি ইকুয়াল টু প্রতিফলিত রশ্মি, সো সেক্ষেত্রে এটাও 60 ডিগ্রি কোণে গিয়ে এই আয়নাতে পড়বে। আয়নাতে সে লম্বভাবে পড়ছে, পড়ার পরে সে যেদিক দিয়ে পড়ছে সেদিক দিয়ে ফেরত আসবে। আমরা জানি আলোকরশ্মি যেভাবে আপতিত হয় সেভাবে ফেরত আসে। এখানে আমাদের যে পিন হোল পদ্ধতিতে ক্যামেরা তৈরি হয় সেটার একটা প্রিন্সিপাল বলা হয়েছে। তুমি যদি একটা পৃষ্ঠের মধ্যে ছোটো একটি ছিদ্র করো এবং একটি রুমের মধ্যে একটি মোমবাতি জ্বালিয়ে এক্সপেরিমেন্টটি করো, তাহলে তোমরা একটা মজার বিষয় দেখতে পাবে। সেটি হচ্ছে তোমরা দেখবা যে মোমবাতিটিকে পিছনে যদি একটি সাদা পৃষ্ঠ থাকে, সেই সাদা পৃষ্ঠে মোমবাতিটি প্রতিফলিত হচ্ছে এবং মোমবাতিটিকে উল্টা রূপে দেখবা। এটা কেন উল্টা দেখবা সেটার এক্সপ্লেনেশন আমরা শিখব। এখন এখানে একটা ব্যাপার বলে দিই, প্রতিবিম্বটি বাস্তব নাকি অবাস্তব, সোজা না উল্টো, সমদূরত্বে না ভিন্ন দূরত্বে, বড় না ছোট। বুঝতে পারছো, প্রতিবিম্বটি বাস্তব হবে, কারণ এখানে আসলে আলোক রশ্মিটা এখানে আছে, এই জায়গা থেকে আসছে, সেজন্য এই আলোক রশ্মিটাকে আমার বাস্তব প্রতিবিম্ব হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এবং উল্টা, এটা উল্টা হবে, সকল দূরত্বে স্পষ্ট এবং যত দূরে তৈরি হয় তত বড় হবে। অর্থাৎ আমি যদি মোমবাতিটিকে সরিয়ে নিই, এদিক দিয়ে সরিয়ে নিই, তাহলে এই বিম্বটাও এদিক তত বড় হবে। আমি যত দূরে সরিয়ে নিব তত প্রতিবিম্বের আকারটি বড় হতে থাকবে। এখানে আরেকটা এক্সপেরিমেন্ট করেছে, দুটি আয়নার সামনে তোমাদের থামটা যদি রাখো তাহলে কিভাবে থামটা দেখবা সেটা নিয়ে বলা হয়েছে। তোমরা পরে দেখেও আশা করি বুঝতে পারবে। এরপর হচ্ছে গোলকীয় আয়না। গোলকীয় আয়না হচ্ছে একটা, মনে করো একটি কাঁচের বল আছে, কাঁচের বল থেকে তুমি যদি বলটিকে কেটে নাও, ধরো এই অংশটুকু কেটে নিয়েছো, তাহলে তুমি এভাবে একটা শেপ পাবা। এই শেপটাকে আমরা গোলকীয় আয়না বলছি। অর্থাৎ এটা হবে যদি এই পাশটা আমাদের আয়না রূপে কাজ করে, ভিতরের দিকে পাড়া লাগানো থাকে, তখন এটাকে আমরা উত্তল আয়না বলছি। উত্তল মানে এবড়ু থেবড়ু বা এলোমেলো বলতে পারো, উত্তল বোঝার সুবিধার্থে বলছি। অবতল মনে করো, তাহলে দেখো যদি এই কাঁচের গোলক থেকে এই অংশটুকু কেটে নিয়ে ভিতরের দিকে তুমি পাড়া লাগিয়েছো, এই যে ভিতরের দিকে তুমি পাড়া লাগিয়েছো, তখন এই জিনিসটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে বাইরের দিকটা। অর্থাৎ এখান থেকে আলো পরে এদিক দিয়ে যাবে, প্রতিফলিত হবে, তখন সেটি হচ্ছে উত্তল আয়না। যদি তোমরা বাইরের দিকে পাড়া লাগাও এবং ভিতরের দিকে আলো প্রতিফলিত হয়, অর্থাৎ এদিক দিয়ে পাড়া লাগাচ্ছ এবং আলোক রশ্মি প্রতিফলিত হবে এদিক দিয়ে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলবো অবতল আয়না। তোমরা যে এখানে একটা চামচের উল্টা পৃষ্ঠা যেটা উত্তল দিক থেকে আলো প্রতিফলিত হচ্ছে, সেটাকে আমরা উত্তল আয়না বলতে পারি। এবং তুমি যদি এই চামচটাকে উল্টা করে চামচের ভিতর দিক দিয়ে তোমার চেহারা দেখতে চাও, তখন এই ভিতর দিকটা হবে অবতল আয়না। উত্তল এবং অবতল আয়না কিভাবে কাজ করে বা কি, সেটা আশা করি বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে উত্তল এবং অবতল আয়নাতে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় এবং বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য, অর্থাৎ ওই আয়নার সামনে বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের বিভিন্ন অবস্থানগুলো সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও। এই টপিকগুলো বইয়ে পড়ে দেখিও, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করিও, কোনো প্রশ্ন থাকলে করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।